আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চূড়ান্ত, ৪২ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। জানিয়ে দেব ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে যে বিবৃতি দিল বাইডেন। এরপরে জানিয়ে দেব লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লাহর ক্ষোভ প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব জাতিসংঘে হিজবুল্লাহ নিয়ে ইসরায়েলের এক ভয়ঙ্কর অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশেষে গাজায় যুদ্ধবিরতি, ৪২ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে ৩৩ জিম্মিকে মুক্ত দেবে হামাস। কাতারের রাজধানী দোহায় চূড়ান্ত করা হচ্ছে গাজার যুদ্ধবিরতির চুক্তি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এই সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দী থাকা ৩৩ জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েলের ধারণা মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত আছেন। সোমবার এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তবে যারা মুক্তি পাবে তাদের মধ্যে অনেকজন নিহত জিম্মিও থাকবেন, অর্থাৎ তাদের মরদেহ ইসরায়েলের কাছে স্থানান্তর করা হবে। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায় হামাস। সেই সময় ২৫১ ব্যক্তি জিম্মি হয়। তাদের মধ্যে এখনও ৯৪ জন হামাস ও তাদের মিত্রদের কাছে বন্দী আছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতিমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ স্থানান্তর করাকে জিম্মি মুক্তির অংশ হিসেবে বিবেচনা করা হবে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এবং এর শর্তগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। সোমবারের এক বক্তব্যে একই ধরনের আশাবাদ ব্যক্ত করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্র নীতির উপর চাপ দেওয়া ওই বক্তব্যে তিনি জানিয়েছেন এই চুক্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্র বড় আকারে চাপ অব্যাহত রেখেছে। তিনি আরও জানিয়েছেন, আমরা যে চুক্তির কাঠামো তৈরি করেছি তাতে জিম্মিরা মুক্তি পাবে এবং যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েল নিরাপত্তা পাবে। এর ফলে আমরা হামাসের শুরু করা যুদ্ধের ভয়াবহ পর্যায়ে দুর্ভোগ পোহানো ফিলিস্তিনি জনগণের জন্য উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সহায়তার পরিমাণ বাড়াতে পারব। তাদেরকে কার্যত নরক যন্ত্রণা দেওয়া হয়েছে। এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন এমন একজন কূটনীতিবিদ সিএনএনকে জানিয়েছেন, আজ মঙ্গলবার দোহায় এক বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে চুক্তির সব বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে। পাশাপাশি আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কয়েকজন জিম্মির পরিবারের সদস্যদের দেখা করার আমন্ত্রণ জানানো হয়েছে, যা চুক্তির চূড়ান্ত হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। প্রথম চুক্তি চালুর ১৬তম দিবস থেকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে। সংশ্লিষ্টদের আশা, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে স্থায়ীভাবে গাজার সংঘাতের অবসান হবে। সর্বশেষ প্রস্তাব মতে ইসরায়েলি বাহিনী ফিলাডেলফি করিডরে সামরিক উপস্থিতি বজায় রাখবে। মিশর গাজা সীমান্তের ওই অপ্রশস্ত ভূখণ্ডে চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলি সেনারা এই করিডর ছাড়বেন না। এদিকে ক্ষমতার শেষ প্রান্তে এসে ইউক্রেন ইস্যুতে বিবৃতি দিল জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পুতিন যখন ইউক্রেনে আক্রমণ করছিলেন তখন তিনি ভেবেছিলেন যে তিনি কয়েকদিনের মধ্যে কিয়েভ জয় করবেন। সত্য হলো সেই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমি একমাত্র ব্যক্তি কিয়েভের কেন্দ্রে দাঁড়িয়েছিলাম, তিনি পুতিন নন। স্থানীয় সময় সোমবার প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো পররাষ্ট্র নীতি নিয়ে ভাষণ দেওয়ার ইউক্রেন ইস্যুতে এই কথা বলেন বাইডেন। ভাষণে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে রাশিয়া, চীন এবং ইরানের সমালোচনা করেন বিদায়ী এই প্রেসিডেন্ট। এই সময় জো বাইডেন বলেন, আমেরিকা শক্তিশালী, আমাদের জোট শক্তিশালী, আমাদের প্রতিপক্ষ ও প্রতিযোগীরা দুর্বল। তিনি জানিয়েছেন তার শাসনামলে মিত্রদের সঙ্গে আমেরিকার সম্পর্ক সবচেয়ে শক্তিশালী ছিল। এছাড়া ন্যাটো সামরিক জোটের অংশীদাররা এখনও তাদের ন্যায্য অংশ পরিশোধ করছেন বলেও দাবি করছেন তিনি। বাইডেন তার ভাষণ চীন প্রসঙ্গ নিয়ে আসেন। তিনি বলেন, চীন আমাদের ছাড়িয়ে যাবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ প্রভাবশালী পরাশক্তি হিসেবেই থাকবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবারই প্রথম রীতি ভেঙে আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লাহর ক্ষোভ প্রকাশ। আন্তর্জাতিক বিচারিক আদালত আইসিজে প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। আজ তাকে প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত করা হয়। এদিকে নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন। নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করার জন্য লেবাননে ক্ষমতা ভারসাম্য বজায় রাখা হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ গত বছর ইরান সমর্থিত শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে তারা এক প্রকার দুর্বল হয়ে পড়ছেন। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগী হিসেবে কাজ করছেন এই গোষ্ঠীটি, কিন্তু গত বছরের ডিসেম্বরে পতন ঘটে আসাদের। এতে আরও চাপে পড়েছে হিজবুল্লাহ। এদিকে জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়া নিয়ে দেশটির সরকার ব্যবস্থায় ২ বছরেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। ২০২২ সালের অক্টোবর থেকে প্রেসিডেন্ট পদটি খালি ছিল। এছাড়া এতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সক্ষমতার ভিত্তিতে দেশটির মন্ত্রী পরিষদ পরিচালিত হতো। সৌদি আরবের জোরালো চাপের পর গত বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন। এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করেন এবং এর আলোচনা শুরু হয়। নওয়াফ সালাম এর আগে ২ বার প্রধানমন্ত্রীর পদের জন্য প্রার্থী ছিলেন। তিনি ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত। এছাড়া তিনি সুন্নি মুসলিম। আর শুধু সুন্নি মুসলিমরাই লেবাননে প্রধানমন্ত্রী হতে পারেন। কিছু সংবাদ মাধ্যম নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিষয়টিকে সুনামির সঙ্গে তুলনা করছেন। এদিকে নওয়াফ সালামের প্রধানমন্ত্রীর মনোনয়ন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও তাদের মিত্র হিসেবে পরিচিত শিয়া রাজনৈতিক দল আমালের জন্য একটি বড় ধাক্কা। হিজবুল্লাহ সংসদীয় ব্লকের নেতা মোহাম্মদ রাদ সাংবাদিকদের বলেছেন, সালামকে মনোনীত করার পদক্ষেপ দেশে বিভাজনের বীজ বপন করছে। তিনি আশা করেন যে মন্ত্রিসভা দেশের স্বীকারোক্তিমূলক সক্ষমতা ভাগাভাগি চুক্তিকে সম্মান করবেন। এদিকে জাতিসংঘে ইসরায়েলের ভয়ঙ্কর এক অভিযোগ। ইরানের সহযোগিতা ও তত্ত্বাবধান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ফের সংগঠিত হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলি মিশনের অন্যতম প্রতিনিধি ড্যানি ড্যানন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হিজবুল্লাহকে একটি বড় হুমকি বলে উল্লেখ করেছেন তিনি। প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরের গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সঙ্গে সংহতি জানিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে হিজবুল্লাহ। পাল্টা জবাব দিতে থাকে ইসরায়েল। তবে গত বছর সেপ্টেম্বরে ২ পক্ষের সংঘাত তীব্র হয়ে ওঠে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ব্যাপক বিমান ও স্থল অভিযানে ধ্বংস হয়ে যায় হিজবুল্লাহ চেইন অব কমান্ড এবং অধিকাংশ গোপন অস্ত্রাগার। নিহত হয় গোষ্ঠীটির শীর্ষ নেতা হাসান নাসারুল্লাহ সহ প্রথম সারির সব নেতা ও কমান্ডার। এই পরিস্থিতিতে গত ২৭ নভেম্বর লেবাননের সরকারের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করে ইসরায়েল। সেই চুক্তির অন্যতম শর্ত ছিল লেবাননের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে দেশটির সেনা সদস্যদের জন্য মোতায়েন করতে হবে এবং হিজবুল্লাহ যেন ওই অঞ্চলে ফের ঘাঁটি না গড়তে পারে সেজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে। তবে লেবাননের সরকার সেই শর্ত মানছে না উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বারবার লেখা এক চিঠিতে ড্যানি ড্যানন বলেন, আমরা যুদ্ধের সময় হিজবুল্লাহ সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করতে পেরেছিলাম, কিন্তু সম্প্রতি গোয়েন্দা সূত্রের বরাতে আমরা জানতে পেরেছি যে ইসরায়েলের সহযোগিতায় হিজবুল্লাহ ফের সংগঠিত হচ্ছে এবং নিজেদের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করছে। আমরা আরও জানতে পেরেছি যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর সিরিয়া লেবানন সীমান্ত দিয়ে বেশ কয়েক দফায় হিজবুল্লাহর কাছে অস্ত্র ও অর্থ সহায়তা পাঠিয়েছে ইরান। আর লেবাননে জাতিসংঘের যে বাহিনী সক্রিয় রয়েছে তারাও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। যদিও হিজবুল্লাহ ফের শক্তিশালী হয়ে ওঠে তাহলে মধ্যপ্রাচ্যে কখনোই স্থিতিশীলতা আসবে না বলে হুঁশিয়ারি করছেন ড্যানি ড্যানন।